হ্যাঁ, আমরা পূর্ববর্তী আলোচনার কন্টিনিউশন এটা। আমরা আলোচনা করছিলাম যে আর্থিক অবস্থার বিবরণী এটা করার যে রুলগুলো এরপরে আছে কিছু অ্যাকাউন্টিং এর নীতি আছে, যে নীতিগুলো অনুসরণ করা হয় একটা হিসাব বিবরণী অর্থাৎ তৈরি করার সময়। আমরা যখন বছর শেষে যে প্রয়োজনীয় বিবরণীগুলো তৈরি করি তখন আমাদেরকে কিছু নিয়ম নীতি মেনে করতে হয়। এর মধ্যে আমরা অলরেডি আলোচনা করলাম যে এখানে হিসাবকালের ধারণা, বকেয়া ধারণা, এই দুটো আলোচনা হয়েছে। এর আগে আমরা আলোচনা করেছি চলমান প্রতিষ্ঠান ধারণা এবং ব্যবসায়িক সত্তা নীতি। এবার আসছে রক্ষণশীল নীতি। রক্ষণশীল নীতি হচ্ছে এই নীতি অনুসারে দেখা হয় যে আমরা যদি ব্যবসার কোনো খরচ নিরূপণের ক্ষেত্রে আমরা করব কি, বেশিটা ধরব, আর আয়ের ক্ষেত্রে ধরব কমটা। কেন রক্ষণশীল বলা হচ্ছে? যে আমি কোনো আয় পাওয়ার সম্ভাবনা যদি তার যে পরিমাণ দুই রকম হতে পারে, একটু বাড়তে পারে একটু কমতে পারে, যদি আমরা মনে করি, তা আমরা হিসাব করার সময় যেহেতু এটা আয়টা এখনো অনিশ্চিত, আমি পাইনি কিন্তু পাবো, কিন্তু দুইটা মূল্য যদি থাকে আমাদের কাছে, তাহলে পরে আমরা ধরে নিব কমটা। ঠিক ব্যয়ের ক্ষেত্রে ধরবো উল্টা, ব্যয় যদি বেশি যেটা সেটা ধরবো। যেমন এখানে আমরা যদি দেখি কি লেখা আছে, যে এই নীতি অনুযায়ী মুনাফা নির্ণয় রক্ষণশীল হতে হবে, অর্থাৎ যতদূর সম্ভব মুনাফা কম দেখাতে হবে। মুনাফা কম দেখাতে হবে মানে কি, আয়টা কম দেখাতে হবে আর ব্যয়টা বেশি দেখাতে হবে। আর ভবিষ্যতের সম্ভাব্য সকল ব্যয় ও ক্ষতিকে বিবেচনা করে আয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয়, কিন্তু আয়ের ক্ষেত্রে সম্ভাবনা থাকলে চলবে না, বরং নিশ্চিত হতে হবে। নিশ্চিত আয়কে আয় বিবরণীতে দেখানো হবে। কোনো আয় যদি নিশ্চিত হয় যে আমরা পাবো, সেটাকে তখন আয় দেখাতে হবে। আর ব্যয়ের ক্ষেত্রে যদি অনিশ্চয়তা থাকে, তাও সেটাকে খরচ হিসেবে দেখাতে হবে। কারণ এটা হলো কনজারভেটিভ, রক্ষণশীল নীতি। আমার উদ্দেশ্য হবে যে মুনাফা যাতে ফুলে ফেপে বেশি না হয় মালিকের কাছে, যাতে বা যারা স্টেক হোল্ডার আছে, যারা এর হচ্ছে সুবিধাভোগী আছে, বিভিন্ন পক্ষ আছে, তাদের কাছে যেন ভুল ধারণা না যায়। আমরা সবসময় আয়টা কম দেখানোর চেষ্টা করব। এরপর হচ্ছে ক্রয় মূল্য নীতি, কস্ট প্রাইস। অর্থাৎ আমরা কোনো জিনিস যদি ক্রয় করি, হিসাব করার সময় আমরা সে ক্রয় মূল্যের ভিত্তিতে হিসাব করব। যদিও ওই জিনিসটার দাম যখন আমরা হিসাব করি তখন যদি দাম বৃদ্ধি পায়, কিন্তু সে বাড়তি দাম লেখা যাবে না। সাপোজ আমরা যদি কোনো জমি কিনি একটা ফ্যাক্টরি করার জন্য, সে জমিটা আমি কিনেছি 5 বছর আগে, 5 লাখ টাকা দিয়ে কিনেছি। এখন হয়তো আমি আজকে হিসাব করতেছি, এখন এটার বাজার দর হচ্ছে 10 লাখ টাকা। তাহলে আমি কিন্তু 10 লাখ টাকা দেখাবো না, আমি দেখাবো 5 লাখ টাকা। এই ক্রয় মূল্য নীতি অনুসারে, কারণ আমরা বাজার মূল্য বিবেচনা করব না। এরপরে আসছে সামঞ্জস্য নীতি। অর্থাৎ প্রতি বছরে একই নিয়মে নিয়মতান্ত্রিকভাবে আমাদের হিসাব পদ্ধতি মেনটেন করতে হবে। যেমন অবচয়ের ক্ষেত্রে, আমি ফার্নিচারের ক্ষেত্রে আমি যদি এই বছর ধরলাম 10%, আগামী বছর যে ধরলাম 5%, তাহলে সঠিক হলো না, সামঞ্জস্যপূর্ণ হলো না। আমাকে এই ধারাটা বজায় রাখতে হবে। এটা হলো ব্যবসার একটা নীতি, অ্যাকাউন্টিং এর একটা নীতি। এরপর আসছে বস্তুনিষ্ঠতার ধারণা, ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। বস্তুনিষ্ঠতার ক্ষেত্রে যদি কোনো অ্যামাউন্ট, সাপোজ আমি একটা ফার্নিচার কিনলাম সেটা 5 বছর চলবে, আবার একটা ক্যালকুলেটর কিনলাম সেটা 5 বছর চলবে, কিন্তু ক্যালকুলেটর দাম 300 টাকা, কিন্তু ফার্নিচারটার দাম হচ্ছে 3 লাখ টাকা। তো আমি ক্যালকুলেটরটা 5 বছর চললেও নিয়ম হচ্ছে এই, যেহেতু এটার দামটা খুব কম, নগণ্য, এটাকে আমরা সম্পদ দেখায় প্রতি বছর এটাকে আমি টানবো না, এটাকে আমি বছর শেষে এটাকে খরচ দেখিয়ে দেবো, ক্যালকুলেটরের খরচটা। কিন্তু ফার্নিচারের খরচটা আমি ফার্নিচার হিসেবে রাখবো, শুধু ওর অবচয়টা আমি খরচ হিসেবে দেখাবো। এটাই হচ্ছে ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। অর্থাৎ অল্প অল্প মূল্যের যেগুলো জিনিস, সেগুলোকে আমরা সম্পদ হিসেবে ট্রিট না করে বছর শেষে সেটাকে খরচ হিসেবে দেখিয়ে দেবো। আচ্ছা, এখন বলছে যে কিছু বিষয় আছে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুতের সময়, কিছু জিনিস সমন্বয় করতে হয়। সমন্বয় বলতে যে আমরা জানি যে রেওয়া মিল থেকে পরবর্তীতে আমরা এই বিবরণীগুলো করি।
তো র্যাও মিলের মধ্যে যে ফিগারটা থাকে আমরা যখন হিসাব করতেছি সেই তখন যে কিছু অতিরিক্ত তথ্য দেওয়া থাকে যেটার ভিত্তিতে আমাদের সমন্বয়ের প্রয়োজন হয়। তো সমন্বয়গুলো কি কি এন্ট্রি আছে তার মধ্যে এখানে কয়েকটা পয়েন্ট এখানে আলোচনা করা আছে। প্রথমে হচ্ছে সমাপনী মজুত পণ্য ও বিক্রয় পণ্যের ব্যয়ের সমন্বয়, অর্থাৎ সমাপনী মজুদ যেটা আছে সেটার সাথে আমার কারণ আমার যে মালটা বিক্রয় হলো এটা আমাকে যদি বের করতে হয় তাহলে সেটা অ্যাডজাস্ট করতে হয়। সমাপনী মজুদ পণ্যের হিসাবের মালটা আমাকে কি কি করতে হবে এখানে এন্ট্রিগুলো যদি দেখি আমরা, যে প্রথমে হচ্ছে সমাপনী মজুদ পণ্য ডেবিট হবে, কারণ এটা কি সম্পদ, এটা হচ্ছে সম্পদ আমাদের সাথে থাকছে, ডেবিট হবে। ক্রয় ফেরত, তো ক্রয় ফেরত আমরা যখন ক্রয় করি তখন সেটাকে কি করি, ক্রয় হিসাব ডেবিট করি। আর যার কাছে কিনলাম বাকিতে যদি ক্রয় করি প্রদেয় হিসাব আমরা করি ক্রেডিট। তো ঠিক ক্রয় ফেরত যখন করি তখন কি করি আমরা, তাহলে ক্রয় ফেরত এটার জড়িত হলো ক্রয়ের সাথে। তো ক্রয় ফেরতটা আমাদের ক্রয় করার সময় যেহেতু ডেবিট করছি আমরা, এবার তাহলে ক্রয় কমাতে হলে ক্রয়কে করতে হবে, ক্রয় হিসাবকে করতে হবে ক্রেডিট। তাহলে ডেবিট কি হচ্ছে, ক্রয় ফেরত হিসাব যেটা থাকবে সেটা হবে আমার ডেবিট। আচ্ছা, এরপরে হচ্ছে পণ্য বিক্রয়ের পণ্যের ব্যয় হিসাব, বিক্রিত পণ্যের ব্যয়, তো খরচগুলো সেগুলো আমাদের ডেবিট হবে। আর প্রারম্ভিক মজুত পণ্য যেটা থাকবে সমাপনী মজুত যেমন ডেবিট হবে, প্রারম্ভিকটা হবে ক্রেডিট, কারণ এটা বিক্রয়ের সাথে সমন্বয়, বিক্রয় মূল্যের সাথে সমন্বয় হচ্ছে, তো কাজে এটা আর থাকবে না, প্রারম্ভিক মজুত পণ্য আর থাকবে না, এই জন্য এটা ক্রেডিট হয়ে যাবে। ক্রয় হিসাব কি হবে, ক্রেডিট হবে, কারণ ক্রয় হিসাবটা ক্রেডিট করেই তো আমি বিশদ বিবরণীতে নিচ্ছি, কাজে ক্রয় হিসাব যেহেতু ডেবিট ছিল সেটা ক্রেডিট হচ্ছে। ক্রয় পরিবহন হিসাব, এটা খরচ, এটা ডেবিট ছিল, এটা হবে ক্রেডিট, কারণ এটা ক্রেডিট হলে এটা শূন্য হয়ে যাবে, যে আয় বিবরণীতে এটা ডেবিটের ঘরে বসবে। আমরা যখন প্র্যাকটিক্যালি করব উদাহরণে তখন আমরা এটা দেখাবো যে কিভাবে ইফেক্টটা আসতেছে, এটা জাস্ট আমরা বুঝে রাখি। বকেয়া ব্যয়, তো বকেয়া ব্যয় কি, তো বকেয়া ব্যয় যখন থাকে তার মানে কি আমরা নগদ টাকা দেই না। সাপোজ 500 টাকার মজুরি যদি আমি নগদে দেই তাহলে আমার ডেবিট হবে কি, বলো তো রাতুল, ডেবিট হবে কি? 500 টাকার মজুরি। হ্যাঁ, নগদে দিলাম তাহলে ডেবিট হবে কি? এটা তো হবে ডেবিট, ইয়া হবে, কি জানি কি হবে, মজুরি নগদান আর হিসাব, আরেকটা মজুরি হিসাব, মজুরি হিসাব মজুরি হিসাব আর ডেবিট, নগদান হিসাব credit। নগদান হিসাব নগদান ক্রেডিট, হিসাব কারণ credit নগদ টাকা চলে গেল। কিন্তু এখন চলে যদি গেল। মজুরিটা বাকিতে হয়, আমি মজুরি খাটালাম কিন্তু আমি টাকাটা দিতে পারলাম না, তাহলে খরচের হিসাব মজুরি হিসাব এটা ডেবিট ঠিকই থাকবে, কিন্তু এবার নগদের জায়গায় কি বসবে ওখানে, বকেয়া মজুরি নগদান হিসাব, প্রক্রিয়া বকেয়া মজুরি হিসাব। মজুরি হিসাব এটা হবে ক্রেডিট, কারণ যেহেতু আমি টাকা দেই নাই, এটা হলো আমার দায়, হুম, এটা হলো আমার দায়। আমরা জানি দায় তা- বাড়লে কি হয়, ক্রেডিট, দায় বাড়লে ক্রেডিট হয়, আর ব্যয় বাড়লে ডেবিট হয়, ব্যয় বাড়লে ডেবিট হয়, তাহলে মজুরি বাড়লো ডেবিট হলো, আর বকেয়া মজুরি এটা আমাদের দায় বাড়লো ক্রেডিট হলো। ঠিক একইভাবে হ্যাঁ, অগ্রিম প্রদত্ত ব্যয়, তো এখন আমরা যখন ভাড়া দেই, সাপোজ এখানে ভাড়ার কথা বলছে, ভাড়া যখন দেই আমরা তখন কি করি, ভাড়া হিসাব ডেবিট করি, আর নগদ টাকা নগদান হিসাব কি করি, ক্রেডিট করি, নগদান হিসাব ক্রেডিট করি, কারণ নগদ টাকায় ভাড়া দেওয়া হলো। এখন আমি যখন হিসাব করছি তখন যদি বলি যে আমি আসলে যে ভাড়াটা দিয়েছি সাপোজ মালিককে, ওইখানে আমি হয়তো 3 মাসের ভাড়া একবারে দিয়েছি, তো 3 মাসের ভাড়াটা আমি খরচ হিসেবে দেখিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু আমি যখন হিসাব করছি তখন দেখা যাচ্ছে যে আমি 3 মাসে দিয়েছি, সাপোজ সেটা হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসের। তো আমি যদি 31শে ডিসেম্বর আমি হিসাব করি তখন যা দেখা যাবে যে আমার 3 মাসের খরচ দেখালে আমার এটা ঠিক হবে না, কারণ 3 মাসের আমি আহ, যদি ডিসেম্বরে যে 3 মাসের খরচ দেখাই দিই তাহলে হলো না, কারণ আমি তো যে টাকাটা ভাড়া দিচ্ছি জানুয়ারি মাস পর্যন্ত। তখন কি করতে হবে, তাহলে আমাকে উল্টাটা করতে হবে, এবার অগ্রিম বাড়ি ভাড়াটাকে আমি ডেবিট করব 1 মাসেরটা, আর বাড়ি ভাড়াটাকে ক্রেডিট করব, কারণ কি বাড়ি ভাড়াটাকে প্রথমে কি করেছিলাম আমরা, ডেবিট করেছিলাম, আর নগদকে করেছিলাম ক্রেডিট। তো নগদ টাকা এখানে আর কিন্তু কোনো টাচ হচ্ছে না আমার। এখন ব্যাপারটা দাঁড়িয়েছে যে আমি যে ভাড়াটা দিয়েছিলাম তখন হয়তো 3 মাসের দিয়েছিলাম একসাথে, তাহলে আমি তখন 1 মাসে কি করেছিলাম, বাড়ি ভাড়া হিসাব পুরো টাকাটাকে ডেবিট করেছিলাম, আর নগদ টাকাকে করছিলাম ক্রেডিট।
তা আমি যখন হিসাব করছি সমাপনীতে এসে, তখন বললাম যে ওই যে 3 মাসের ভাড়া দিয়েছিলাম তার মধ্যে আসলে 2 মাস এই এই হিসাব বৎসরের, আর 1 মাস হচ্ছে আগামী হিসাব বৎসরের। তাহলে আমি এই হিসাব বৎসরে যে 2 মাসটা খরচ দেখাবো, তাহলে তো আমি তো 3 মাসের খরচ দেখায় বসে আছি। তাহলে আমাকে কি করতে হবে, এখন খরচটা কমাতে হবে। তাহলে বাড়ি ভাড়াকে আগে ডেবিট করেছিলাম, এবার করব বাড়ি ভাড়াকে ক্রেডিট, আর অগ্রিম বাড়ি ভাড়াটাকে করব ডেবিট, কারণ এটা সম্পদ, সম্পদ বাড়লো, সম্পদ বাড়লো আর খরচটা কমলো, এই জন্য ক্রেডিট হলো। ঠিক একই প্রাপ্য আয়। প্রাপ্য আয়ের ক্ষেত্রে কি, আমার আয়টা এখন নগদ টাকায় পাইনি। আমি যদি নগদ পেতাম তখন কি হতো, নগদান হিসাব ডেবিট হতো, আর বিনিয়োগের সুদ হিসাব হতো ক্রেডিট। কিন্তু যেহেতু আমি পাই নাই এখনো নগদ টাকা, তাহলে প্রাপ্য সুদ হিসাব এটাই হবে ডেবিট, প্রাপ্য সুদ হিসাব এটাই হবে ডেবিট, আর বিনিয়োগের সুদ হিসাব হবে ক্রেডিট। অগ্রিম প্রাপ্ত আয়, তো আমরা যদি এমনি আয় হতো নগদ টাকায়, তখন কি করতাম, আমরা নগদ হিসাব ডেবিট। যেমন এখানে দেখাচ্ছে বাড়ি ভাড়া বাবদ অগ্রিম পাওয়া গেছে 10,000 টাকা, তার মধ্যে বলতেছে যে 7,000 টাকা বর্তমান বছরের আর 3,000 টাকা হচ্ছে আগামী বছরের বাড়ি ভাড়া, একবারে 10 মাসের পাওয়া গেছে। সে 10,000-এর মধ্যে 7,000 এই বছরের আর 3,000 আগামী বছরের। অগ্রিম পাওয়া গেছে 3,000, তাহলে অগ্রিমটা আমার কি, অগ্রিমটা এটা বাড়ি ভাড়া আয় হিসাবে এখন ডেবিট হয়ে যাবে, কারণ আমি 10,000 টাকা যখন আমি ইয়ে করছিলাম হিসাবে লেখার সময়, 10,000 টাকা ভাড়া পেয়েছে, আমি 10,000 টাকা আয় দেখাই দিয়েছিলাম। কিন্তু এখন বলছে যে না, 7,000 টাকা হবে আয় আর 3,000 টাকা হবে দায়, কারণ এটা অগ্রিম পাওয়া গেছে। এই জন্য অনুপার্জিত বাড়ি ভাড়া আয় আয় হবে ক্রেডিট 3,000 টাকা, আর বাড়ি ভাড়া আয় হিসাবে হবে ডেবিট, কারণ আগে 10,000 আমি ক্রেডিট করে রেখেছিলাম বাড়ি ভাড়াকে, এবার আমি ওখান থেকে 3,000 ডেবিট করে দেবো। আমরা প্র্যাকটিক্যালি যখন উদাহরণগুলো দেখব তখন ক্লিয়ার হবে এটা। এখন আমরা জাস্ট প্রাথমিক একটা ধারণাটা নিচ্ছি। আর ব্যবসায়ে ব্যবহারের ফলে স্থায়ী সম্পদ যেমন দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদি ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয় বা ক্ষতি অবচয় নামে বিশদ আয় বিবরণীতে পরিচালনা হিসাবে দেখানো হয়। আমরা এর আগে আলাপ করেছি। তো অবচয় হিসাব যখন আমরা ধরি, তখন অবচয় হিসাবকে ডেবিট করা হয়, আর পুঞ্জীবিত অবচয় হিসাবকে ক্রেডিট করা হয়, কারণ এটা সঞ্চিতি হিসাব। পঞ্জীবিত অবচয় হিসাব মানে অবচয় সঞ্চিতি হিসাব, যে কোনো সঞ্চিতি আমরা এটা এটা ক্রেডিট, এটা লাইবিলিটি ব্যবসার জন্য, ঋণ, সরি দায়। এবার আসছে কুঋণ ও সন্দেহজনক সন্তোষ। কুঋণ আমরা বললাম যে যেটা আমরা নিশ্চিত হয়ে যে এই টাকাটা আর আদায় হবে না, সেটাই কুঋণ। তাহলে সন্দেহজনক সঞ্চিতির মধ্যে আমরা কি রাখি, যেটা আদায় হতেও পারে নাও পারে। তাহলে সেই ফিগার থেকে যখন আমরা জানি যে একটা পরিমাণ আর আদায় হবে না, তখন আমরা কি করি, তখন আমরা এইটাকে আবার এই যে এই সঞ্চিতি হিসাবকে তখন আমরা ডেবিট করি, কারণ সঞ্চিতি হিসাবকে করছিলাম ক্রেডিট, আর প্রাপ্য হিসাবকে আমরা ক্রেডিট করে দিই, কারণ এটা আর পাওয়া যাবে না, এই টাকাটা, এই টাকাটা আর পাওয়া যাবে না। প্রাপ্য হিসাব এটা আমাদের নর্মালি সম্পদ থাকে, ডেবিট থাকে, কিন্তু যখনই আমি কুঋণ সঞ্চিতি হিসাবে থেকে ধরতেছি যে এই টাকাটা আর আদায় হবে না, কাজে আমি প্রাপ্য হিসাবকে আমি কমিয়ে দিচ্ছি, কমিয়ে দেওয়ার কারণে ক্রেডিট করা লাগলো। আমি এটাকে ক্রেডিট করলাম, আর কুঋণ সঞ্চিতি হিসাব এটাকেও কমাই দিলাম, কারণ এটাকে আমি সঞ্চিতি করে রাখলাম, পেতে পারে না, এখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা আর পাবো না, তখন এটাকে আবার ডেবিট করলে ওটা কমে যাবে। এটাকে বলে অবলোপন করা, অর্থাৎ আমি ওই সঞ্চিতি থেকে এই টাকাটা বাদ দিয়ে দেওয়া, যে এটা আর আমার আদায় আর হবে না। নিচে যেমন একটা উদাহরণ দেওয়া আছে, কুঋণ খরচ কিভাবে বের করতে হয়, এখানে একটা রেট দেওয়া আছে। আমরা ডিটেলস এগুলো আলোচনা করব পরবর্তীতে, যে আমরা যখন প্র্যাকটিক্যালি অঙ্কটা করব। আচ্ছা, এখন এখানে একটা কাজ দেওয়া আছে যে 2025 সালে কুঋণ সঞ্চিতির প্রারম্ভিক ব্যালেন্স 4,000 টাকা, বছর শেষে প্রাপ্য হিসাব 60,000 টাকা। ধরা হলো যে এই বছর প্রাপ্য হিসাবে 10% নাও পাওয়া যেতে পারে, তাহলে এখানে দেখা যে বিবরণীতে কত ক্ষতি দেখাতে হবে, এটা করতে হবে। এখানে দেখো উপরে একটা ছক সেম ভাবে করে দেওয়া আছে, আমরা যদি দেখি, এই যে এখানে দেওয়া আছে কিভাবে করলো, যে টোটাল পাওনার থেকে এই টাকাটা যে বাদ দিয়ে, এখানে যেমন 5% বাদ দিয়ে 2,450 টাকা করছে, এখানে যে প্রবলেমটা এখানে দেওয়া আছে সেম ভাবে আমাদের এটা করতে হবে। যেমন এখানে প্রবলেম ধরা যাক 50,000 টাকা দেওয়া আছে আমাদের প্রাপ্য হিসাব, এখান থেকে কুঋণ সঞ্চিতির উদ্বৃত্ত 2,000 আছে, এবং 1,000 টাকা আর আদায় হবে না। তাহলে কিভাবে হিসাবটা করবে, তাহলে এই যে যেটা আদায় হবে না সেটাকে ডেবিট করলো, প্রাপ্য হিসাবকে করলো ক্রেডিট, সঞ্চিত হিসাবকে করলো ডেবিট, আর এটাকে ক্রেডিট করলো 1,000।
তাহলে কুরিন কত হবে, তাহলে আমার সঞ্চিতি কত হবে, তাহলে 50,000 ছিল আগে ব্যালেন্স, তার থেকে 1,000 টাকা কমে গেল, যেহেতু নিশ্চিত হয়ে গেলাম এটার আদায় হবে না, তাহলে 50 থেকে 1,000 বাদ গেল, ওর সাথে আবার 5% ধরলো, ধরে হিসাব করলে হয় এই, তার মানে 2,000, মানে তার মানে 1,450 টাকা হলো টোটাল। 2,000 টাকা, 2,000 থেকে 1,000 বাদ দিল, এইখানে এই 5% হিসাব করলে এই টোটাল উপর আসবে 1,450। আমরা ক্যালকুলেশন করে পরে এটা দেখবো আর কি। এখন নিচে একটা উদাহরণ দেওয়া আছে। অ্যাকন অ্যান্ড অ্যাসোসিয়েটেড 2025 সালের 31শে ডিসেম্বর তারিখে রেওয়া মিল ও অন্যান্য তথ্যাদি হতে বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা এর আগে ছকে দেখে আসছিলাম যে প্রথমে দিতে হবে ব্যবসা প্রতিষ্ঠানের নাম, এখানে দেওয়া হলো ব্যবসা প্রতিষ্ঠান, এটা হলো একটা রেওয়া মিল, এটা তথ্যগুলো আমাদের দেওয়া আছে এবং কোন তারিখের, 31শে ডিসেম্বর 2025 সালের। তা আমরা যদি দেখি রেওয়া মিলের ছকের ক্রমিক নং আছে, হিসাব আছে, খতিয়ান পেজটা, এটা খতিয়ানের কত নম্বর পেজ থেকে এগুলো আসছে এগুলো আমরা পরে দেখাবো যখন খতিয়ানের চ্যাপ্টারটা এটা বিস্তারিত আলোচনা থাকবে। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আমরা যদি দেখি এই এই ইয়াটা একটু বোঝার চেষ্টা করি। মূলধন, এই মূলধনটা ডেবিটে না থেকে ক্রেডিটে থাকলো কেন, ইয়ে বললো তো দেখি রাতুল। এই যে এটা হ্যাঁ, মূলধনের টাকাটা 1 নম্বর, এটা দুইটা ঘর আছে, একটা ডেবিট টাকা একটা ক্রেডিট টাকা, এটা কেন ক্রেডিট পাশে আসলো? ক্রেডিট, কারণ মূলধন এগুলা বৃদ্ধি মূলধন পেলে হচ্ছে, ক্রেডিট হয়। হ্যাঁ এটা হচ্ছে, এটা এটা দায় অ্যাকচুয়ালি, এটাও একটা ব্যবসায় দায়, মূলধন বাড়লে হলো ক্রেডিট হয় আর কমলে ক্রেডিট হয়, ডেবিট হয়। ডেবিট তাহলে হয়। মূলধন সবসময়, এটা যেহেতু ক্রেডিট ব্যালেন্স বেশি হয়, কারণ ব্যবসাতে মালিক যা টাকা দেয়, টাকা দিয়ে ব্যবসা করে, ওর তো পুরোটাই হ্যাঁ। সে মালিক নেয় না, তাই না, ওইটা ব্যবসাতে থাকে, কিছু অংশ সে লাভ হিসাবে নেয়, তার মানে মালিকের টাকাটা যেহেতু মূলধন, এটা এটা মালিকানা সত্ত্বে এটা সবসময় ক্রেডিট ব্যালেন্স থাকে, তাহলে এটা ক্রেডিট পাশে হবে। আর অফিস সরঞ্জাম কেন ডেবিট পাশে আছে? অফিস সরঞ্জাম, কারণ এটা সম্পদ, এটা সরঞ্জাম মানে এটা সম্পদ। সম্পদ। হ্যাঁ, সম্পদ সম্পদ বৃদ্ধি হলো পেলে ডেবিট। সম্পদ এবং ব্যয়, সম্পদ এবং ব্যয় নর্মালি ডেবিট ব্যালেন্স হয়, সম্পদ এবং ব্যয় ডেবিট ব্যালেন্স হয়, আর মূলধন আর দায় হয় ক্রেডিট ব্যালেন্স। কি বললাম আমি কথাটা? মূলধন আর সাধারণত দায় হবে ক্রেডিট মূলধন আর ব্যালেন্স। দায় হয় ক্রেডিট ব্যালেন্স, কারণ দেখো তুমি ইকুয়েশন সম্পদ যদি আর দেখো, ব্যয় ডেবিট। ইকুয়েশনের বাম পাশে অ্যাসেট থাকে আর ডান পাশে থাকে কি, দায় আর মূলধন, দায় আর মূলধন। মূলধন। কাজে দায় আর মূলধন ডান পাশে যেটা থাকে ওইটা অ্যাকচুয়ালি লাইবিলিটি, ওটা ক্রেডিট, সবসময় ক্রেডিট ব্যালেন্স থাকে নর্মালি। আর এই পাশে থাকে সম্পদ আর ব্যয়, এগুলো হচ্ছে ডেবিট। যেমন পেশাগত বই, পেশাগত বই এটাও একটা সম্পদ, কারণ এটা একটা ইয়ার প্রতিষ্ঠান, এখানে বলছে, এখানে তথ্যটা দিয়ে নিচে আমরা পড়লে বুঝতে পারবো যে এটা একটা আহ, কি বলবো আমরা, সেবাদানকারী প্রতিষ্ঠান, এর বই, এটা একটা সম্ভবত এটা ইয়ার ইয়া ফার্ম, ল ফার্ম, অর্থাৎ আইনগত পেশা। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের পরে আছে নিরীক্ষা ফি। নিরীক্ষা ফি বলতে এটা হচ্ছে ফি, যে ফিটা, না এটা মানে অডিট ফার্ম, এটা অডিট ফার্ম, বুঝছি এবার, এটা অডিট ফার্ম, আমরা এটা দেখে বসছি আয়ের খাত। নিরীক্ষা ফি বাবদ 8,70,500, এটা ক্রেডিটের ঘরে, কারণ এটা আয়, এটা হচ্ছে আয়। অফিস ভাড়া এটা ব্যয়, এই জন্য ডেবিটের ঘরে। বিদ্যুৎ টেলিফোন 38,500, এটা ব্যয়ের ঘরে, এটা ব্যয়। নগদ তহবিল, এটা হলো আমাদের সম্পদ, সম্পদ ডেবিটের ঘরে। 30,400 ডেবিটের ঘরে। বিনিয়োগ, এটা শেয়ার, বিনিয়োগ করছে, এটা হলো সম্পদ। প্রাপ্ত লভ্যাংশ, প্রাপ্ত লভ্যাংশ মানে আয়, প্রাপ্ত লভ্যাংশ মানে আয়, আর যদি প্রদত্ত লভ্যাংশ হতো তাহলে হতো ব্যয়। প্রাপ্ত লভ্যাংশ এটা যেহেতু আয়, ক্রেডিটের ঘরে থাকবে, এই জন্য ক্রেডিটের ঘরে 42,500। অগ্রিম অডিট ফি, অগ্রিম অডিট ফি পেলে, এটা অগ্রিম পাওয়া মানে এটা হলো দায়, এটা হচ্ছে দায়, এই পরিশোধটা, এই সেবাটা এখনো দেওয়া হয়নি, সে আগেই টাকাটা অ্যাডভান্স পেয়েছে অডিট করার জন্য, তাহলে অগ্রিম অডিট ফি এটা আমাদের দায়, এই জন্য ক্রেডিটের ঘরে আছে। যাতায়াত খরচ এটা ব্যয়, এই জন্য ডেবিটের ঘরে। বীমা খরচ ব্যয়, ডেবিটের ঘরে। বেতন ভাতা ব্যয়, ডেবিটের ঘরে। ব্যাংক জমা সম্পদ, ডেবিটের ঘরে। উত্তোলন মালিকের খরচ, ডেবিটের ঘরে। তাহলে আমরা কি দেখলাম, যে একটা রেওয়া মিলের ডেবিটের ঘরে থাকবে সম্পদ আর ব্যয়, আর ক্রেডিটের ঘরে থাকবে মালিকানা সত্ত্ব ও
আয় এবং দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং দায়, এগুলো থাকবে ক্রেডিট সাইডে। এবার আমরা নিচে কিছু তথ্য দেওয়া আছে। কি তথ্য দেওয়া আছে? এগুলোই আসলে ওই যে সমন্বয় ডাটা, সমন্বয় ইনফরমেশন, এগুলোই আমাদেরকে বলছে এখানে একটি প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা সম্পূর্ণ হয়েছে যার বিল 55,000 টাকা এখনো পাওয়া যায়নি। তাহলে কি হলো? রাতুল একটু বলো তুমি এখানে, এই যে 55,000 টাকা পাওয়া যায়নি মানে কি? এটা আয় হয়েছে ঠিকই, কিন্তু এটা কি, এটা কি প্রাপ্য বিল না প্রদেয় বিল? প্রাপ্য বিল। গুড, প্রাপ্য বিল। তাহলে এটা আমাদের সম্পদ, এটা হলো আমাদের সম্পদ। এই সম্পদ। 55,000 আমাদের আসলে সম্পদ। তাহলে এই 55,000 এখানে, এই 55,000 আমাদের কি করতে হবে? আমরা যদি ছকটা একটু দেখে আসি, আমরা নিচে দেখবো উদাহরণে করা আছে। তার মানে কি, আমার আয়ের সাথে এখানে নিরীক্ষা নিরীক্ষা ফি বাবদ যেটা 8,70,500 আছে, এর সাথে আরো যোগ হবে। কত যোগ হবে? 55,000। 3 মাসের অফিস ভাড়া বকেয়া রয়েছে। তাহলে কি হবে? অফিস ভাড়া 3 মাসের আমাদের বকেয়া আছে। বকেয়া থাকলে সেটা আমাদের দায় হিসেবে আসবে, খরচও দেখাতে হবে, আবার এটা দায়ও যাবে। অফিস সরঞ্জামের উপর 10% অবচয় ধরতে হবে। এই তিনটা তথ্য দেওয়া আছে। আমরা তাহলে দেখি যে কিভাবে এখানে এই তথ্য কটা আসলো। খেয়াল করে দেখো, বিশদ আয় বিবরণী 2025 সালের 31 ডিসেম্বর। আমরা ছকটা দেখেছিলাম, প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপরে আয় বিবরণী, তারপরে সাল এবং তারিখ। বিবরণের ঘরে নিরীক্ষা ফি 8,70,500, এই যে এখান থেকে আসলো। এই যে ক্রেডিট 8,70,500, এর সাথে যোগ হলো 55,000। ইনার কলমে আমরা ওখানে ছকটা দেখছিলাম, 55,000। এই 55,000 কই থেকে পেলাম? এই যে 1 নম্বর, এখানে বলা আছে যে হিসাব সম্পূর্ণ হয়েছে, কিন্তু এই 55,000 টাকার বিলটা এখনো পাওয়া যায়নি, এই টাকাটা এখনো পাওয়া যায়নি। তাহলে তো আমরা ভবিষ্যতে পাবো, এটা আমাদের আয়। তাহলে এই মোট আয়ের সাথে এটা যোগ করলাম, তাহলে দিয়ে হলো 9,25,500। আচ্ছা, এর সাথে লভ্যাংশ। লভ্যাংশ কত? এখানে লভ্যাংশ বাবদ, এটা লভ্যাংশ অন্যান্য আয়, এখানে আয়ের ঘরে এটা হলো ডাইরেক্ট আয়, এর অন্যান্য আয়ের ঘরে প্রাপ্ত লভ্যাংশ। লভ্যাংশ কত টাকা পেয়েছে? এটা আয় 42,500। তাহলে আমরা যদি ক্রেডিট সাইডের কি কি ফিগার ছিল, 3,30,000 এটা মূলধন, এটা হলো মূলধন বিবরণীতে যাবে। নিরীক্ষা ফি এটা আয় সংশ্লিষ্ট, এটা আয় বিবরণীতে আসলো। লভ্যাংশ এটা আয় সংশ্লিষ্ট, এটা আয় বিবরণীতে আসলো। অগ্রিম অডিট ফি এটা কি দায়, এটা ইয়াতে যাবে, ব্যালেন্স শিটে যাবে, আমাদের মানে আর্থিক বিবরণীতে আসবে, এটা আমরা দেখতেছি। তাহলে এইখানে আসলো দেখো, তাহলে 8,70,500 এর সাথে প্রাপ্য ফি যেটা এখনো পাইনি আমরা 55,000, যোগ করে হলো 9,25,500। এর সাথে প্রাপ্ত লভ্যাংশ 42,500, এইটা আবার যোগ করে 9,68,000। এটা হলো রাইট সাইডের একদম আউটার কলামে লেখা হলো। ব্যয় কি কি ব্যয় আছে? অফিস ভাড়া 2,70,000, 2,70,000, আর এখানে 90,000। আচ্ছা, 90,000 কি কয় দিনের? এটা 3 মাসের। 3 মাসের ভাড়া বকে আছে, 3 মাসের ভাড়া বকে আছে। আমাদের এখানে 2,70,000 দেওয়া আছে না? এই যে ভাড়া, কই, এই যে অফিস ভাড়া আছে 2,70,000। আমরা যদি 2,70,000 কে 2,70,000, 2,70,000 কে আমি হলো, এটা কয় মাসের ভাড়া বলতে পারো রাতুল তুমি? স্যার এটা তো 3 মাসে না কত মাসে দেওয়া ছিল? না, 3 মাসের বকে আছে। তার মানে কি, এই হ্যাঁ। যেটা এই ইয়ের মধ্যে দেওয়া আছে, যেটা এই রেওয়া মিলে 2,70,000, এটা পরিশোধ করা হয়েছে টোটালটা। না, এটা এখনো বকে আছে, এটা ওর মধ্যে নাই, এটা অগ্রিম নাই, এটা হচ্ছে বকে আছে। তার মানে এই 2,70,000-এর মধ্যে ওইটা নাই, ওইটা হচ্ছে 2,70,000-এর মধ্যে নাই। এই 2,70,000 তাহলে কত মাসের? আমরা বছরে হিসাব করছি কত মাসের? 12 মাসের না? টোটাল আমরা হিসাব করছি কত মাসের? 1 বছরের। হ্যাঁ। তাহলে 12 মাস। খালি ওখানে বলা আছে যে 3 মাসের ভাড়া বকে আছে, কিন্তু 3 মাসের কত টাকা বলা নাই। তাহলে আমরা কিভাবে বের করব? তার মানে যে 2,70,000 যেটা দেওয়া আছে, এটা আসলে 9 মাসের। এটা কত মাসের? 9 মাসের। তাহলে আমি যদি এটাকে 9 দিয়ে ভাগ দিই, তাহলে আসে 30,000। কত আসলো? প্রতি মাসে আসে 30,000। তাহলে কয় মাসের বকেয়া আছে? 3 মাসের। তাহলে 90,000।
অর্থাৎ এই যে আমাদের রেওয়ালের মধ্যে যে ফিগারটা দেওয়া আছে মাসে ভাড়া, এটা আসলে 9 মাসের ভাড়া। তাহলে আমি 9 মাস, এই 2,70,000-কে 9 দিয়ে ভাগ দিয়ে যখন দিলাম, তখন আমার 1 মাসের ভাড়া হলো 30,000। আর 30,000-এর সাথে যখন আমি 3 দিয়ে গুণ দিলাম, তখন আসলো আমাদের 3 মাসের। তাহলে এই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2,70,000-এর সাথে বকেয়া ভাড়া 90,000 যোগ করলো, করে 3,60,000 হলো এখানে এই দুইটার যোগফল। এবার আর কি কি খরচ ছিল আমরা যদি দেখি ডেবিট সাইডের, অফিস সরঞ্জাম এটা খরচ না, এটা সম্পদ, এটা যাবে আর্থিক বিবরণীতে। পেশাগত বই এটাও যাবে আর্থিক বিবরণীতে। অফিস ভাড়া এটা তো আমরা অলরেডি নিলাম, 2,70,000 9 মাসের ছিল, ওর সাথে আরো 90 যোগ দিলাম, দিয়ে বের করলাম। বিদ্যুৎ ও টেলিফোন খরচ 38,500, এটা খরচ, এটা যাবে বিশদ আয় ব্যয় বিবরণীতে। দেখো 38,500। এরপরে আর কি খরচ আছে তার নিচেই 3,600। এরপরে আমরা দেখি 30,400, এটা তো সম্পদ, নগদ তহবিল, এটা সম্পদ, কাজে এটা যাবে আর্থিক বিবরণীতে। বিনিয়োগ এটাও সম্পদ 2 লাখ, এটা যাবে আর্থিক বিবরণীতে, এটা আয় ব্যয় বিবরণীতে আসবে না। এরপরে আসলো যাতায়াত খরচ 3,600, এই দেখো, তাহলে 3,600 এখানে আসলো, আমরা দেখলাম এই যে। তারপরে আছে বিমা খরচ 6,500, বেতন ভাতা 65,000, অফিস সরঞ্জামের অবচয় 22,000। অফিস সরঞ্জামে যে 10% ধরছে, অফিস সরঞ্জাম আমাদের আছে কত, এই যে 2,20,000, 2,20,000, তাহলে 2,20,000 যদি 10% করি তাহলে হয় 22,000। তাহলে আমাদের অবচয় বাবদ 22,000 টাকা আমরা ধরলাম, এটা খরচ। তাহলে টোটাল খরচটা এখানে আমরা আবার যোগ করলাম, করে 4,95,600 হলো। এখানে মোট আয় ছিল 9,68,000। এখান থেকে এই 4,95,600 বিয়োগ করলে হলো 4,72,400। এটা হলো নেট মুনাফা, এটা হলো নেট মুনাফা। এরপরে মালিকানা সত্ত্বের বিবরণী। তাহলে মালিকানার মূলধন বছরের শুরুতে 3,30,000 ছিল, যেখানে দেওয়া আছে আমাদের ব্যালেন্স শিটে, এই যে রেওয়া মিলে যে 3,30,000 মালিকানা, এটাই প্রারম্ভিক টাকা, বছরের শুরুর টাকা। 3,30,000 আসলো। এরপরে মুনাফা কত করলো, 4,72,400, এটা যোগ হলো কারণ মালিকের টাকা এটা, তাহলে যোগ হয়ে হলো 8,02,400। আর উত্তোলন আছে 48,000, এখানে উত্তোলন আমরা যদি রেওয়া মিল দেখি, এখানে উত্তোলন আছে 48,000, এই যে উত্তোলন 48,000 টাকা। তাহলে এই 48,000 টাকা ওখান থেকে বাদ যাবে, কারণ মালিকের টাকা লাভটা যোগ হয়, উত্তোলনটা বিয়োগ হয়। বাদ দেওয়ার পরে মানুষের, মালিকের সমাপনী মূলধন হলো 7,54,400। এটা আমাদের যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। আমরা যদি দেখি নিচে আর্থিক অবস্থার বিবরণী, দেখো অফিস সরঞ্জাম ছিল 2,20,000, সম্পদের ঘরে স্থায়ী। ওখান থেকে পুঞ্জীবিত অবচয়, অবচয় ধরা হলো 22,000 টাকা, এই যে 22,000, তাহলে 22,000 টাকা আমরা খরচ দেখা দিলাম, কমে গেল, এখান থেকে বিয়োগ করলাম, বিয়োগ করে মূল্য হলো 1,98,000। পেশাগত বই, বই রাখা আছে 1,21,000, এটার কোনো অবচয় নাই, পুরোটাই যোগ হয়ে গোটাটা আসলো। মোট স্থায়ী সম্পদ হলো 3,19,000, এই দুইটা যোগ করে। আচ্ছা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ কত টাকা, বিনিয়োগ শেয়ারে বিনিয়োগ করা আছে 2 লাখ টাকা, সেটা থাকলো। চলতি সম্পদ কি কি আছে, প্রাপ্য অডিট ফি মনে আছে 55,000 টাকা প্রাপ্য, এখন আমরা পাইনি, যেটা আমরা আয়ের সাথে যোগ করলাম তখন এই টাকাটা আসলো এখানে, হ্যাঁ। এটা সম্পদ। ব্যাংক জমা, এখানে 30,000 টাকা, দেখো এখানে সম্পদ ছিল 3 লাখ, ব্যাংক জমা 3 লাখ, এটা এখানে ছিল, এটা আসলো সম্পদ যেহেতু। আর একটা ছিল কি নগদ, আর একটা ছিল নগদ তহবিল 30,400। তাহলে এটা হলো মোট চলতি সম্পদ হলো 3,85,400, এই তিনটার যোগফল করে টোটাল সম্পদ হলো 9,04,400। এবার মালিকানা সত্ত্ব কত টাকা, 7,54,400, একটু আগে আমরা বের করলাম উপরে, এই যে এখানে 7,54,400 মালিকানা, এটা এখান থেকে আসলো এটা। এর সাথে কি হলো, আচ্ছা, এর সাথে কি হলো, আমরা যদি দেখি যে দায়, অগ্রিম অডিট ফি, এখানে 60,000 টাকা অগ্রিম অডিট ফি আছে, একটা দায় আমরা দেখতে পাচ্ছি ইয়ার মধ্যে, এই যে এখানে দেওয়া আছে আমাদের হলো রেওয়া মিলের মধ্যে অগ্রিম অডিট ফি 60,000 টাকা, তো এটা আমাদের দায়। তাহলে দায়টা যেহেতু অগ্রিম নিয়েছি আমরা, এটা সেবা এখনো দিই নাই, এই জন্য এটা দায়ের ঘরে আসবে। এই দেখো 60,000 আসলো। আর কি আছে, বাড়ি ভাড়া বকেয়া রাখছি আমরা 90,000 টাকা 3 মাসের, এটা দিই নাই, এটা আমাদের দায়। তাহলে আমরা কি দেখলাম, এই দায় দুইটা যোগ করে 1,50,000 হলো। এই 7,54,400 সাথে 1,50,000 যোগ করলে 9,04,400, এই দেখো মিলে গেল দুইটাই। মোট সম্পদ সমান
কি দাঁড়ালো? মোট সত্ত্ব, মোট মালিকানা সত্ত্ব ও মোট দায়, এই দুটা মিলে গেল। অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টিং এর বেসিক ইকুয়েশন, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ সম্পদ সমান দায় এবং মালিকানা সত্ত্ব, এই ইকুয়েশনটা এখানে প্রমাণ হলো আবারও, যে মোট সম্পদ আমাদের আজ হাতে আছে 9,04,400, এবং মোট দায় মালিকের টাকা আছে 7,54,400 এর মধ্যে। আর দায় আছে কি কি? অগ্রিম অডিট ফি, সে অ্যাডভান্স পাইছে 60,000 টাকা, সেটা আছে। আর ভাড়া বকেয়া আছে, দায় এটাও, এই দুটা মিলে যোগ করে এটা। তো রাতুল, তোমার কি কোনো প্রশ্ন আছে? এই যে আমরা এখন এই 3 নম্বর এই প্রবলেমটা আলোচনা করলে এর মধ্যে কোনোটা বুঝো নাই এমন কিছু বলো তো। এই যে আমরা ওই রেওয়ামিল থেকে আমরা যে এই বিবরণী 3টা করলাম, এই যে রেওয়ামিলটা, এই রেওয়ামিলটা হুম। এখান থেকে আমরা ডাটাগুলো নিয়ে 3টা বিবরণী করলাম। কি কি 3টা বিবরণী করলাম? একটা বিশদ আয় বিবরণী করলাম, একটা মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী করলাম, আর একটা হলো আর্থিক অবস্থার বিবরণী করলাম। তো এইখানে কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? না স্যার, সব বুঝতে পারিছি মোটামুটি। আচ্ছা, গুড। তারপরে আমরা যদি আরো কিছু এক্সারসাইজ করব, নিচের উদাহরণগুলো আলোচনা করে আমরা যখন এক্সারসাইজ করব তখন ডিটেলসটা আলোচনা করা হবে। অর্থাৎ এখানে মনে রাখার বিষয় যে রেওয়া মিলে যে তথ্যগুলো থাকে, এইখান থেকেই তথ্যগুলো ভাগ হয়ে যায় 2টা জায়গায়। একটা হলো 3টা জায়গাতে ভাগ হচ্ছে, খেয়াল করে দেখো। একটা গেল, কিছু গেল হচ্ছে আয় বিবরণীতে, কিছু গেল আহ ইয়ে মালিকানা সত্ত্বের মধ্যে, যেমন মূলধনটা গেল। আর আর্থিক অবস্থার বিবরণীদের মধ্যে গেল কিছুটা অংশ। তাহলে কোনটা কোনটার মধ্যে যাচ্ছে? সম্পদ যেগুলো, সম্পদ আর দায়, সম্পদ আর দায়গুলো যাবে কোথায়? যাবে বলো তো রাতুল? সম্পদ ও দায়গুলো যাবে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে। আর ব্যয় আর আয়গুলো যাবে কোথায়? আয় আর ব্যয়গুলো যাবে আমাদের বিশদ আয় বিবরণীতে। আর মালিকানা যেটা রিলেটেড, সেটা যাচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীতে। তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আহ, তো ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের মতো আমরা নেক্সট টাইমে আমরা আবার অন্য ক্লাস করব আমরা, তখন আবার সেগুলো নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ রাতুল, আজকের মতো বাই। হ্যাঁ।